হ্যাঁ বলো। আচ্ছা, কার কি প্রবলেম ছিল, কি বিষয়ে বলছিলে বলো একটু। আসসালামু আলাইকুম আসসালাম। স্যার। স্যার ওই যে একটা ইয়ে ছিল স্যার, আপনার যে স্যার হাতে লেখা যে স্যার স্লাইডটা ছিল না, যেটা হ্যাঁ দেখেছেন, বলো। ওখানে স্যার হচ্ছে একটা ইয়া ছিল যে ডিক্রিজ ইন সেন্সিটিভিটি, এসিটা সূত্র ছিল স্যার। ওখানে স্যার ফ্র্যাকশনাল চেঞ্জ ইন এএফ ডিভাইডেড বাই ফ্র্যাকচুয়াল চেঞ্জ ইন এ। স্যার হ্যাঁ ওখানে তারপর স্যার নিচে লেখা ছিল ডিএএফ ডিভাইডেড বাই এফ। সেখানে ডিএএফ ডিভাইড বাই এফ এটা কি ছিল স্যার, মানে ডি কি ছিল এখানে? আচ্ছা, একটু দেখে বলতে হবে, একটু ওয়েট করো। হ্যাঁ, অন করছি ওটা। স্যার অ্যাডভান্টেজেস অফ নেগেটিভ ফিডব্যাকে স্যার একটা পয়েন্ট ছিল 2 নম্বর। হ্যাঁ, বুঝতে পেরেছি আমি। হ্যাঁ, এখানে এই স্লাইডে না। হ্যাঁ বলো। এখানে স্যার যদি ডিএএফ ডিভাইড বাই এফ স্যার 1 নম্বর ইকুয়েশনের উপরে। এক মিনিট। হ্যাঁ এটা, হ্যাঁ বলো। মানে স্যার প্রবলেমটা হচ্ছে, মানে এটা মানে কি ছিল এটা আসলে আচ্ছা, ডিএএফ? এটা হচ্ছে সেন্সিটিভিটি মেজার করছে। তার মানে আমরা এখানে মেজার করছি হচ্ছে এভাবে যে নর্মাল অ্যাম্পলিফায়ার যদি হতো, যদি ফিডব্যাক না হতো, তো এখানে যদি গেইনের চেঞ্জের এফেক্ট যদি দেখা মিনস হচ্ছে যে সামহাও যদি গেইন ভ্যারি করে, তাহলে ওটা যে একই রকম লেভেলের ভেরিয়েশন যতটুকু হবে, আর যদি ওই একই সার্কিটে তুমি ফিডব্যাক অ্যাপ্লাই করো, তখন যদি সামহাও কোনো ভেরিয়েশন করো, তাহলে আহ, কোনটাতে ভেরিয়েশন বেশি হচ্ছে সেটার একটা রেশিও বোঝা যাচ্ছে। তা আমরা স্যার ডি দ্বারা চাচ্ছিলাম যে যে ফিডব্যাক করলে সার্কিটের স্টেবিলিটি বেড়ে যায়। তার মানে গেইনটা যদি হঠাৎ করে অনেক চেঞ্জ করতে যাও, অনেক বেশি সাথে সাথে চেঞ্জ হবে না, গ্রাজুয়ালি চেঞ্জ হবে। সেটাই সেন্সিটিভিটি বোঝাচ্ছি। তাহলে স্যার ডি দ্বারা কি বলছে? ডি দ্বারা কি ডিফারেন্ট, মানে ডিফারেন্সটা এখানে বোঝাচ্ছে না? এখানে ডি, জি স্যার, এই ডিটা আসলে কি ছিল? এই ডি দ্বারা বোঝাচ্ছে বেসিক্যালি একটা ডেল, বেসিক্যালি স্মল একটা ভ্যালু। ফ্র্যাকশনাল চেঞ্জ ইন বলছে না, মানে যে ডি বোঝাচ্ছে স্মল ভ্যালু। যখন আমরা কোনো ছোট ভ্যালু নেই, তখন আমরা ওই ডেল দিয়ে লিখি অথবা ডি দিয়ে লিখি, সেটাই বোঝাচ্ছে। ঠিক আছে, সাপোজ ধরো তুমি গেইনের চেঞ্জ, ধরো আরো কোন একটা পার্টিকুলার ভ্যালু যদি তুমি ভেরিয়েশন করো, তাহলে অল্প একটু যে চেঞ্জ হলো, ওই চেঞ্জের ভ্যালুটা উপরে, আর এটা হচ্ছে তার আগের ভ্যালু এবং ওইটা রেশিও। বুঝতে পেরেছি কি? জি স্যার। জি স্যার। মানে আমরা যেমন ডেল নেই না, বা ডিফারেন্সটা আর ডিফারেন্সের কি। পর যেমন মানে এখানে একটা ডিফারেন্স, সেটা হচ্ছে ধরো যতটুক চেঞ্জ হচ্ছে সেটা ডিফারেন্স। ঠিক আছে। স্যার আমি মনে করছিলাম যে এটা কোনো অপারেটর মনে হয়, ডিডিএফ, ডিফারেন্সিয়েশন না অপারেটর না, মনে হয়। ওই রকম এটা ভেরিয়েশন। ঠিক আছে। স্যার এটা মনে হচ্ছিল যে ইনপুট রেজিস্ট্যান্স উইথ ফিডব্যাকের স্যার ছিল, ভোল্টেজ সিরিজ ফিডব্যাকের স্যার প্রবলেম ছিল। হ্যাঁ, কোথায় বলো? ভোল্টেজ সিরিজ। নিচে স্যার ইনপুট রেজিস্ট্যান্স উইথ ফিডব্যাক, ভোল্টেজ সিরিজ ফিডব্যাকে স্যার। ভোল্টেজ সিরিজে ইনপুট, হ্যাঁ বলো এই যে এটা। স্যার এখানে স্যার ভোল্টেজ মানে প্রথমটা হচ্ছে স্যার স্যাম্পলিং, পরেরটা স্যার মিক্সিং না? প্রথমটা হচ্ছে এখানে এই জায়গায়। মানে স্যার ভোল্টেজ এটা সিরিজ মানে টপোলজির মধ্যে আর কি স্যার, প্রথমটা দ্বারা তো টপোলজি স্যাম্পলিং হচ্ছে, বোঝায়। হ্যাঁ প্রথমটা বোঝায় হচ্ছে কি টাইপের স্যাম্পলিং হচ্ছে, দ্বিতীয়টা হচ্ছে কি টাইপের মিক্সিং হচ্ছে। এখন এখন স্যার আমরা স্যার যখন ভোল্টেজটা স্যাম্পল করে নিয়ে আসতাম, তখন স্যার হচ্ছে রাইট সাইডে স্যার হচ্ছে শান্টের মতো স্যার ইয়ে হতো না? শান্টের মতো হবে রাইট সাইডে, সেটা হচ্ছে ট্রপোলজি যদি দেখো। বাট আমরা তো এখানে ট্রপোলজি দেখছি না, এটা তো আসলে একটা ইকুইভ্যালেন্ট সার্কিট। ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা হচ্ছে যে আমরা এখানে আউটপুটের ভোল্টেজটা এখানে নিয়ে আসতেছি। তুমি খেয়াল করে দেখো, তুমি যদি আউটপুটের ভোল্টেজটা এখানে নিয়ে আসতে চাও সামহাউ, তাহলে আমাকে কি করতে হবে? এখান থেকে আমার ওয়্যার দিয়ে কানেক্ট করতে হবে না? তুমি যদি আমি একটু ড্র করে দেখাই, আমার জিনিসটা আরো বুঝতে পারবা যে সামহাউ যদি আমরা এটাকে এখান থেকে নিয়ে আসতে চাই, এটা ডিপেন্ডেন্ট সোর্স। তাহলে আমরা যদি পিস পাইস মডেলের মতো যদি চিন্তা করতাম, পিস পাইস মডেলে কি ডিপেন্ডেন্ট সোর্স গুলো এরকম একটা দুইটা ব্লকের মধ্যে থাকে না? জি স্যার। তাহলে চিন্তা করে দেখো, যদি এরকম হয়, তাহলে আমরা এখান থেকে নিয়ে আসতেছি ধরো একটা ওয়্যার, আর আরেকটা ওয়্যার এখান থেকে নিয়ে আসতেছে। তাহলে কিন্তু আলটিমেটলি স্যার শান্টের মধ্যে একটাই হচ্ছে গঠন হচ্ছে। প্যারালাল দেখো এরকমই হচ্ছে, হচ্ছে না? তুমি যেটা বলতে চাচ্ছিলে। কিন্তু এখন স্যার মানে এখানে এখানে স্যার সেটআপ দেখলে তো মনে হয় না সিরিজ আর হ্যাঁ, এটা নট বা তোমার আর। কাছে মনে হচ্ছে, কিন্তু আসল কথা তো হচ্ছে যে এখানে ইকুইভ্যালেন্ট সার্কিট গুলিতে আসলে এমন ভাবে ড্র করা হয় যাতে আউটপুট ইনপুটের মধ্যে কানেকশন গুলি ডাইরেক্টলি না থাকে। বাট আমরা কিন্তু সেম ইফেক্টই পাচ্ছি, যে আমরা যেহেতু বলছি যে এটা আউটপুটের ভোল্টেজের উপর ডিপেন্ড করছে, দেখা যাচ্ছে। তো সামহাউ তোমাকে আউটপুট ভোল্টেজ মেজার করার পরে এই জায়গায় ভ্যালু মেজার করতে পারবা। তার মানে এই পার্টটা তো অবশ্যই এর সাথে ডিপেন্ডেন্ট। বুঝতে পারছো?
তা এই তাহলে যে স্যার যখন আমরা ওই জিনিসটা তোমরা ওই যে যেটা চাচ্ছিলাম যে আমরা যে ইকুইভ্যালেন্ট সার্কিট গুলো যেটা টপোলজি দেখেছিলাম সেটাও দেখে আসি, তুমি যেটা বলছো সেটা হচ্ছে যে এইটা না, যে ভোল্টেজ সিরিজের জন্য এই টপোলজি যেখানে প্যারালাল ছিল, তোমরা দেখে বলছিল আচ্ছা ঠিক আছে প্যারালাল দেখে ভোল্টেজ নিয়ে আসতেছে। এখানে কিন্তু বোঝাটা আরো ইজি, কারণ হচ্ছে আমি তো ওইখানে লিখেই দিয়েছি যে আমি ভোল্টেজ সিরিজ বানাচ্ছি কিভাবে। আমি এখানে একটা ভোল্টেজ সোর্স বসাচ্ছি যেটা ভোল্টেজ ডিপেন্ডেন্ট এবং এটা আউটপুটের উপরে ভোল্টেজ ডিপেন্ড করছে, বুঝতে পেরেছে? তাহলে স্যার মানে ওখানে তো দেখলাম হচ্ছে ভোল্টেজটাকে স্যাম্পল করার সময় হচ্ছে স্যার আমরা শান্টের মতো হচ্ছে করে নিয়ে আসতেছি, বাট হ্যাঁ, এখানে এখানেও সেম জিনিসই হচ্ছে, যেহেতু আমরা ডিপেন্ডেন্ট সোর্স বসাচ্ছি, ডিপেন্ডেন্ট সোর্স কার উপরে ডিপেন্ড করছে? স্যার আউটপুটের উপর স্যার ভি হ্যাঁ, নট। তার আউটপুটের এই দুই পয়েন্টের উপর ডিপেন্ড করছে ডেফিনেটলি। কারণ এখানে কানেকশন তো দেওয়া নাই, বাট আসলে তো কানেকশন তাহলে হিসেবে আছে, কারণ তুমি এই জায়গার ভোল্টেজ মেজার করলেই তো এই জায়গার ভ্যালু আসতে পারবে। আর তুমি যদি এটাকে এত পি স্পাইস মডেলের মতো চিন্তা করো যে না আমি পি স্পাইস দিয়ে ড্র করতাম, তাহলে তোমার এখানে এরকম একটা ডিপেন্ডেন্ট সোর্স হতো, তাহলে তোমাকে তখন অবশ্যই এটা এইভাবে কানেক্ট করতে হতো। কিন্তু স্যার যখন কারেন্ট সিরিজ করি আমরা তখন তো স্যার হচ্ছে স্যার মেজারমেন্ট হ্যাঁ, মানে স্যার সেটা দেখলে মনে হয় যে ওখানে আবার শান্টে দেওয়া আছে স্যার, যদি স্যার কারেন্ট হ্যাঁ, সিরিজ ফিউটা দেখি হ্যাঁ, আমরা। হ্যাঁ, ঠিক আছে, আমি ওইটাও যাচ্ছি, তো এটা ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? স্যার 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 ওখানে একটা প্রবলেম ছিল স্যার, বলো। ভোল্টেজ সিরিজ ফিডব্যাকে স্যার। স্যার যেখানে হচ্ছে স্যার আমরা স্যার এই যে বাই ভিডিআর এর মাধ্যমে যে স্যার হচ্ছে স্যার ইয়ার মানটা বসালাম না স্যার, ভিডিওর যে মানটা বসালাম ভিডিআর করে স্যার, হ্যাঁ, আর আপনি বলছিলেন স্যার কেবল করেও সম্ভব, কিন্তু স্যার আমি স্যার কেবল করতে গেলাম হচ্ছে মানে মিলতেছে না স্যার আসলে আর। ওইটা করে প্রসেসটাতে করা যায়, বাট এটা ইকুয়েশনটা কমপ্লেক্স হবে, এই জন্য ডাইরেক্টলি বেটার হচ্ছে ভোল্টেজ ডিভাইডার করে। না আমরা এই টাইপের ভোল্টেজ যেহেতু দুইটা ভোল্টেজ সোর্স আছে আর রেজিস্ট্যান্স আছে, তাহলে আমরা দের দরকার হচ্ছে এই জায়গার ভোল্টেজ বের করা। তো তুমি যদি কেভিএল ভাবে করে করতে চাও তাহলে তোমাকে লুপ ইকুয়েশন লিখে এই জায়গার ভোল্টেজটাকে ভি নট ধরে দেন এইটার রেশিও হিসেবে বের করতে হবে, বাট সেটা কমপ্লেক্স হয়ে যাবে, কারণ তখন তোমার কারেন্টের ইকুয়েশনের ব্যাপার চলে আসবে। বাট আমরা যদি কারেন্টের ইকুয়েশনটাকে ইগনোর করতে চাই তাহলে আমরা ডাইরেক্টলি এই ভোল্টেজ ডিভাইডার করে করতে পারি। বাট ওইভাবে করেও তুমি মিলাতে পারবে, সেক্ষেত্রে তোমাকে আবার লুপ করে কারেন্টের ভ্যালু একটা প্যারামিটার বের করে দেন বসায় করতে হবে। স্যার লুপ করেছে স্যার, আমার লুপটা হচ্ছে মাইনাস এভিভিআই প্লাস আর হ্যাঁ, নট আমি আই বুঝতে নট পেরেছি প্লাস যে ভি নট তোমার স্যার। এখানে একটা ধরে নিতে হবে যে এই জায়গাতে জি আউটপুট স্যার। কারেন্ট ফ্লো করছে, তাহলে তোমাকে আউটপুট কারেন্ট ইনটু আর নট করতে হবে, আবার ওখানে ভি নট থাকবে, প্লাস এখানে ধরো যদি একই লুপ, সরি এই দুইটা তো লোড, এটা সোর্স, তাহলে এটা ইকুয়াল হয়ে যাচ্ছে এ বি ভি আই। দেন তুমি, আমার উদ্দেশ্য হচ্ছে এটা বের করা, তাহলে এটা বের করতে গেলে হয়ে যাবে এ বি ভি আই মাইনাস আই নট আর নট, আমি আই নট এর ভ্যালু তো জানি না, তাহলে আই নট এর ভ্যালু আবার বের করতে হবে, বুঝতে পারছো? আই নট জি এর ভ্যালু স্যার। যদি বের করো সেটা আবার কি হবে, এটা যদি ভোল্টেজ সোর্স হয় আই নট এখানকার কারেন্ট যাচ্ছে, তো এই রেজিস্ট্যান্স দিয়ে তুমি বার করতে পারো, তখন এই ভ্যালু বসালে কাটাকাটি করে দেখবা ভোল্টেজ ডিভাইডার মতোই আসবে। স্যার রেজিস্ট্যান্স কোনটা নিব এখান থেকে, আর এল না আর নট স্যার? আমার তো রেজিস্ট্যান্স নিতে হবে না, আমার তো দরকার হচ্ছে এই আউটপুটটা বের করতে হবে। বাট যখন তুমি কারেন্ট বের করবা, এই লুপের কারেন্ট যদি বের করতে চাও তাহলে তোমাকে তো বের করতে হবে হচ্ছে এই জায়গার ভোল্টেজ কত, এইটা, আর এখানে রেজিস্ট্যান্স কি কি আছে এই দুইটা, তাহলে আমি তো সবগুলোতে ভাগ করবো। স্যার কমপ্লেক্স হবে আর কি এখন থেকে। হ্যাঁ, বুঝতে পারছো, বাট সবগুলি রিলেটেড সামহাও তুমি করে মিলাতে পারবা, ঠিক আছে? তা ইজি ওয়েতেই আমাদের তোমাদের বুঝাই দেওয়া উচিত, এই জন্য আমরা এখানে ইজি ওয়ে গুলি লিখে দিয়েছি যাতে তুমি স্ট্রেট ফরওয়ার্ড ডাইরেক্টলি মিলে যাও, তোমাকে আর ওইটা নিয়ে বেশি প্রসেস মানে মাথা ঘামাতে না হয়। আর কারেন্ট সিরিজ যেটা বলছিল সেটা হচ্ছে এরকম জিনিস, এটা দেখে তোমার কাছে মনে হচ্ছে প্যারালাল, কিন্তু আমরা মনে রাখতে হবে আমরা কিন্তু প্যারালাল সিরিজ না, এই জিনিসটা কিন্তু আসলে এই পুরো ব্লকটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। এটা ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার, এখানে তুমি এটা যদি এর সাথে প্যারালাল হিসাব করে ফেলো তাহলে তোমার হিসাবটা হয়ে যাচ্ছে ভুল, কারণ এটা হচ্ছে ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারের ইন্টারনাল প্যারামিটারস, ঠিক আছে? আমাদের উদ্দেশ্য কিন্তু এই রেজিস্ট্যান্স এখানে কারেন্ট যাচ্ছে না, আমার উদ্দেশ্য হচ্ছে এই লোডের এখান থেকে যে কারেন্ট যাচ্ছে সেটা বের করতে হবে, কারণ সেটার উপরে এটা ডিপেন্ড করছে। সো আমি যদি এখানেও ওই পি স্পাইস মডেলের মতো চিন্তা করতাম আর এখানে তো যদি এরকম আহ, ওই একই মডেলে কারেন্ট চিন্তা করতে হতো, তাহলে আমাকে এখানে ফার্স্টে ডিসকানেক্ট করতে হতো এক জায়গায়, দেন ওই একই ডাইরেকশনে কারেন্ট এদিক থেকে ফ্লো করে আবার এখানে দিতে হতো, বুঝতে পারছো? তাহলে স্যার এই ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা স্যার ডিফারেন্ট কেন হয়, মানে দেখে মনে হচ্ছে প্যারালাল কিন্তু হচ্ছে কারণ এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট মডেল আর ওইটা হচ্ছে তোমার একটা টপোলজিক্যাল ডায়াগ্রাম। এখানে আমরা যেটা করছি কানেকশনটা দেখো, ফিডব্যাক আর এর মধ্যে কানেকশনটা ডাইরেক্ট না লিখে একটা ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে করে দিয়েছে, বাট সামহাও যদি আমি ডিপেন্ডেন্ট সোর্সটা উঠাই দিতাম এবং উঠাই দিয়ে আগে টপোলজি ব্লক ডায়াগ্রাম বসাতাম তাহলে আমি কি করতাম, এটা হচ্ছে আমার সেই
ডিপেন্ডেন্ট সোর্স, তাহলে আমি কি বলবো? ব্রেক করে নিয়ে আসতাম আর কি। এখানে হচ্ছে ভোল্টেজ সোর্সটা, তো আমি এখানে সার্কেল দিতাম, এটা কোথায় কানেক্ট করবো? তাহলে এই যে এই জায়গায় কানেক্ট করবো, বুঝতে পারছো? আর এই পাশে কি আছে? এই পাশে হচ্ছে আমার আসলে কারেন্ট আনতে হবে, তাহলে আমি এখানে কি করতে, ব্রেক করতে, উপরে ব্রেক করো বা নিচে ব্রেক করো, সেম জিনিসটা না ডিফারেন্ট? একই জিনিস সেম স্যার। জিনিসটা আমি যদি এখানে ব্রেক করে নিয়ে আসি, আর যদি আমি দেখাই সামহাউ কারেন্টের ডাইরেকশনটা এদিক দিয়ে যাচ্ছে, মানে এই ডাইরেকশনে, তাহলে কি মিলে গেল? এই জায়গায় যদি আমি ব্রেক করি, এখন তুমি বলবো যে এই রেজিস্ট্যান্সটা কোত্থেকে আসলো, তাহলে আমি বলবো যে এই রেজিস্ট্যান্সটা তো ওখানে আমাদের দেখাচ্ছিল আমি না, কারণ হচ্ছে এটা পুরোটা ছিল ওই বড় এটার ভিতরে। এখন কি দেখতে পাচ্ছ মিলছে আগেরটার সাথে? এখন স্যার মিলতেছে আগের মতো। হ্যাঁ, বুঝতে পারছো, একই জিনিসই। ক্লিয়ার স্যার ব্যাপারটা? স্যার হ্যাঁ বলো। এই স্যার কারেন্ট সিরিজ ফিডব্যাক স্যার জিএমভিআই স্যার ধরলাম, বা হচ্ছে ডিরেকশন স্যার উপরের দিকে, স্যার এই জিএমভিআই টা আর হচ্ছে স্যার ডিরেকশন কিভাবে ধরবো স্যার? জিএমভিআই টা কেন আসবে স্যার এখানে? জিএফবিআই আসবে কারণ হচ্ছে যে যেহেতু কারেন্ট সিরিজ, আমরা জানি যে আউটপুট এখানে কারেন্ট, আর ইনপুট সিরিজ মিনস হচ্ছে ইনপুটের ভোল্টেজ, তার আমরা দেখতে পাচ্ছি যেটা মানে হচ্ছে ট্রান্স কন্ডাক্টেন্স, বুঝতে ওখান পারছো? থেকে ওখান থেকে আমরা তাহলে এখানে ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার অবশ্যই ট্রান্স কন্ডাক্টেন্স টাইপের হবে, আর ট্রান্স কন্ডাক্টেন্স টাইপের গেইন হবে জিএম। আর এ যেহেতু ইনপুটের উপর ডিপেন্ড করবে, ইনপুটের যেহেতু ভোল্টেজ সোর্স, তার ইনপুটে ডেফিনেটলি এই জায়গায় যে আহ, এই ট্রান্স কন্ডাক্টেন্স অ্যাম্পলিফায়ারটা হবে, তার যে ইনপুট রেজিস্ট্যান্স হবে, তার এখানে যে ভোল্টেজটা ড্রপ হবে সেটার উপর ডিপেন্ড করবে, এই জন্য জিএমভিআই। যদি ট্রান্স রেজিস্ট্যান্স টাইপ হতো তাহলে ইনপুটের কারেন্টের উপরে ডিপেন্ড করতো, তখন আমরা বলতাম আর এম ভিআই না বলে বলতাম আইআই। ঠিক আছে, বুঝতে পেরেছি? স্যার হ্যাঁ বলো। স্যার বলো। মানে ডিরেকশনটা স্যার, মানে জিএমভিআই ডিরেকশন স্যার উপরে দিয়ে কেন হবে স্যার? আচ্ছা, উপরের দিকে হবে কারণ হচ্ছে এ তো কারেন্ট ফ্লো করবে আউটপুটের দিকে, এই জন্যই উপরের দিকে হবে। কারণ আমরা চাবো সবসময়, যদি এইভাবে চিন্তা করো যে এটা হচ্ছে ডাইরেকশন, এটা সেই ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারটা, তাহলে এই দিক দিয়ে কারেন্ট নিবে, এদিক দিয়ে কারেন্ট দিবে না আউটপুটের দিকে? আউটপুটের দিকে কারেন্ট দিতে গেলে তো এই ডাইরেকশনেই দিতে হবে, নিচের দিকে দিলে তো কারেন্ট উল্টা হয়ে যাচ্ছে, এই জন্য উপরের দিকে। তুমি যদি এখানে ভোল্টেজ টাইপের সোর্স বসাতে হয়, তারও কিন্তু প্লাস উপরের দিকে মাইনাস নিচের দিকে। কেন? যদি আমরা এখানে লোড বসাতাম, তাহলে আমাদের কিন্তু এখানে প্লাস এখানে মাইনাস হতে হতো, কিন্তু একে সাপ্লাই দিতে হবে অ্যাম্পলিফাইড ভার্সনটা, কারণ আমরা পোলারিটি তো রিভার্স করবো না, একই রাখবো। বুঝতে পেরেছি? জি স্যার। মানে আমরা যদি অ্যাম্পলিফিকেশন করি, তাহলে আমরা অ্যাম্পলিফিকেশন করলে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা শুধু গেইন অ্যাড করব, মানে আমরা নিশ্চয়ই এরকম চাবো না যে আউটপুটটা অ্যাড হওয়ার সময় ধরুন আউটপুট ইনপুটের 5 টাইমস নিশ্চয়ই মাইনাস অ্যাড হয়ে যাক, সেটা চাবো না। তাহলে আমরা একই ডাইরেকশনই রাখবো। দেখো ইনপুটের এখান থেকে সোর্স যে ডাইরেকশনে কারেন্ট দিচ্ছিল, আমি যদি এই জায়গায় লোড বসাতাম, সেটা যে দিকে কারেন্ট দিত, অ্যাম্পলিফায়ারের পরে যদি লোড বসে সেটা যেন একই দিকে লোড কারেন্ট পায়। বুঝতে পারছি? জি স্যার। ওকে, বলো আর কি কোশ্চেন? আচ্ছা ফুয়াদ বলবি? স্যার ম্যাথ করার সময় স্যার আমরা যে আর কি যেখান থেকে আউটপুট দেখি, হ্যাঁ ইমিটারে যদি আমার স্যার রেজিস্ট্যান্স থাকে, ইমিটারের সাথে দুটা বা একটা রেজিস্ট্যান্স থাকে স্যার, হ্যাঁ। এখন আমি ক্যালকুলেশন করার সময় কি স্যার আমি ওখানে রেখে করতে পারবো না, দুই পাশে আলাদা করে নিয়ে যাওয়া লাগবে? আচ্ছা, এটা বলে দিই, তোমাদের যে একটা প্রবলেম ছিল, তো সেটা হচ্ছে যদি আমরা অ্যাকুরেট ক্যালকুলেট করি, তাহলে আমার কাছে মনে হয় তোমরা যদি শুধুমাত্র ইনপুট আউটপুটের মধ্যে ফিডব্যাক এলিমেন্ট হয়, তাহলে অবশ্যই ওটাকে সেপারেট করে ফেলতে হবে। ঠিক আছে? আর যদি ফিডব্যাক ডাইরেক্টলি এলিমেন্ট না হয়, ধরো ফর এক্সাম্পল এই প্রবলেমটা যদি আমরা চিন্তা করি, ঠিক আছে, তা এখানে তুমি দেখো ফিডব্যাক যেহেতু এই আরই দিয়ে হচ্ছে, এই জন্য এটাকে ভেঙে ফেলছে। ঠিক আছে কি? স্যার বুঝতে যদি পেরেছি? ফিডব্যাক ছাড়াও আরেকটা রেজিস্ট্যান্স এর সাথে প্যারালাল থাকে, প্যারালালে থাকলে তো ওইটা তো এর সাথে ইকুইভ্যালেন্ট মিলেই ফিডব্যাক হবে। বাট যদি আমরা এই প্রবলেমটা দেখি, ধরো এখানে আরেকটা প্রবলেম দেওয়া ছিল, এটাও বলি, তাহলে তোমাদের কনফিউশন ক্লিয়ার হবে। সেকেন্ড প্রবলেমটা ধরো, আহ, এই বড় প্রবলেমটা তো আমি বলেছিলাম আগে, এই যে আর এটা দেখো, এটা দিয়ে কিন্তু আসলে ফিডব্যাক হচ্ছিল না আউটপুটের থেকে। ঠিক আছে কি? তা এইটাকে ধরার সময় তুমি এটাকে ধরে দুইটা কারেন্টের এফেক্ট ধরেই করতে পারো, সেক্ষেত্রে এটা এক্সাক্ট ক্যালকুলেশন হবে। আদারওয়াইজ তুমি যদি এটাকে ভেঙে করো, সেখানেও রেজাল্ট আসবে, বাট কিছুটা এরর থাকবে। তা আমাদের এখানে আমরা এই মাইনর এরর গুলিকে আমরা ইগনোর করবো, বাট তুমি যদি এক্সাক্ট করতে পারো ভালো। বুঝতে পারছো কি বলছি? এই যে এখানে যেমন দেখো লেখা আছে। হ্যাঁ বলো। স্যার চার নাম্বার ম্যাথের ক্ষেত্রে যেমন একটা রেজিস্ট্যান্স ফিডব্যাকের
আরেকটা আছে আমার অন্য নর্মাল রেজিস্ট্যান্স স্যার, ওই সময় এটা কেমন? জি স্যার। আচ্ছা, এখানে যেটা হচ্ছে এখানে ফিডব্যাক হচ্ছে মানে আউটপুট থেকে আসলে ইনপুটের দিকে আস্তে আস্তে হচ্ছে আরএফ দিয়ে। তো আমি যখন ইনপুটের ডায়াগ্রাম ড্র করবো তা আসলে আরএফ আর আরই দেখা যাচ্ছে সিরিজে চলে আসবে। দেখো এখানে মেবি সিরিজে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? কেন? আমি যখন ইনপুট সাইড থেকে যাবো, আমি বলেছিলাম যে আমরা ড্র করার সময় এভাবে দেখবো যে পসিবল প্রত্যেকটা গ্রাউন্ডের দিকে যাবো। তো এখান থেকে এই রেজিস্ট্যান্স তুমি যখন এই পয়েন্টে আসতেছো, হয় উপরে যেতে পারবে বা নিচে যেতে পারবে। উপরে কি যেতে পারবে, কারণ এখানে তো বিজিটি কি রিভার্স আছে, উপরের ডাইরেকশনটা নাই। তো নিচে দিয়ে গ্রাউন্ডে যাওয়া যাচ্ছে, তার পিস এরা সিরিজে চলে আসছে। এবং এখানে দেখবা যে যখন ড্র করবে এরা দুইটা সিরিজে সিমিলার হবে। যখন তুমি আউটপুট সাইড থেকে ড্র করবে, তুমি তো এখান থেকে যাবে, দেখা যাচ্ছে এদিক দিয়ে গ্রাউন্ডে যাওয়া যাচ্ছে, এই দিক থেকেও যাওয়া যাচ্ছে। কিন্তু আমরা জানি যে যখন আউটপুট ড্র করে তখন ইনপুট সাইড কি করতে হয়, জিরো করে দিতে হয়। তাহলে এই দিক দিয়ে গিয়েও গ্রাউন্ডে চলে যাবে, তখন আমরা এটাকে আসলে এই দুইটার সাথে প্যারালাল দিয়ে দিব, এবং সেটাই এখানে করেছে দেখো। ঠিক আছে? তো এখানে কি তাহলে স্যার ফিডব্যাক আলাদা করা লাগবে না? ফিডব্যাক আলাদা করা মানে বুঝতে পারছি না। আলাদা তো হয়ে গেছে, দেখো এটা তো আউটপুট সাইডে এলিমেন্ট, আর এটা ইনপুট সাইডে। আরএফ তো ছিল সার্কিটে একবার, এখানে তো আরই আর যেহেতু আরএফ ফিডব্যাকের সাথে সামহাউ রিলেটেড, এই জন্য এটা এখানে দুইবার করে আসছে। স্যার ইনপুট সেটা সাইডেও বুঝলাম। দেখো আছে, আউটপুট সাইডেও আছে। ইনপুট সাইডেরটা ওরা দেখো যে প্যারালাল করে আর নামে একটা রেজিস্ট্যান্স করে নিয়েছে। বুঝতে পেরেছি? হ্যাঁ বলো। স্যার আইএফ এর ডিরেকশনটা স্যার উপরে স্যার কেন ইকুইভ্যালেন্ট সার্কিটে জি স্যার হ্যাঁ, উপরে কেন দেওয়া হয়েছে কারণ হচ্ছে যেহেতু এইটা কি আমরা জানি কি নেগেটিভ ফিডব্যাক, অ্যাম্পলিফায়ার না, নেগেটিভ ফিডব্যাক মানে কি আউটপুট থেকে ইনপুটের দিকে যাবে না ইনপুট থেকে আউটপুটের দিকে যাবে? স্যার আউটপুট থেকে ইনপুটে আউটপুট থেকে ইনপুটে আসা মানে হচ্ছে ফিডব্যাক। তাহলে তো আসলে হচ্ছে ইনপুটের দিকে আসলে যদি আমরা ইনপুট সাইডে এখানে কেসিএল করি, দেখো তো কি হচ্ছে, এখান থেকে একটা কারেন্ট আসতেছে, এই জায়গা থেকে একটা কারেন্ট আসতেছে, তাহলে তো নেট কারেন্ট যেটা এখানে পাবো সেটা তো এই দুইটা যোগ হয়ে যাবে না? জি স্যার। তা যদি যোগ হয়ে যায়, আমরা যেটা দেখতেছি কি যে তুমি সাপ্লাই যে কারেন্ট দিচ্ছ, এখানে এটা কিন্তু আই আই না, এটা ভুল আছে। আই আইটা হচ্ছে এই জায়গায়, এই যে এর জয়েন্টের পরে, ঠিক আছে? তাহলে রেজাল্ট দেখা যাচ্ছে যে আই এর সোর্সের সাথে তুমি ফিডব্যাকটা যোগ করার পরে তুমি আই আই কারেন্ট পাচ্ছ, তাহলে তো এটা নেগেটিভ হলো না। বুঝতে পারছি? নেগেটিভ ফিডব্যাক তখনই হবে যখন তুমি সোর্স থেকে আউটপুটে যে কারেন্টটা কিছুটা বিয়োগ করে কমিয়ে যাচ্ছে, দেন তুমি যেটা পাচ্ছ। তো এটা হওয়ার জন্য যেটা হতে হবে, এই কারেন্টটা এদিকে আসলে হবে না, কারেন্টটাকে এদিকে চলে যেতে হবে। এই জন্য কারেন্টটা অপোজিট ডাইরেকশনে যাবে, আউটপুটের দিকে যাবে। এবং এটা তুমি এখান থেকে যদি বুঝতে সমস্যা হয়, তাহলে আমরা একদম ফার্স্টে চলে যেতে পারি যেখানে এগুলি বলা হচ্ছিল। যখন আমরা ট্রপোলজি বা ব্লক ডায়াগ্রাম দেখছিলাম, তখন খেয়াল করে দেখবে প্রত্যেকবারই ওখানে আমাদের যখন এই কারেন্ট রিলেটেড ছিল, দেখো কারেন্টের ডাইরেকশনটা কিন্তু অপোজিট দিকে ছিল। আমরা যদি এটা এইখানে প্রশ্ন ছিল। সেম জায়গায় কেসিএল করে দেখো, এই কারেন্টটা যেখানে আসছিল এটা হচ্ছে সোর্সের কারেন্ট, আর এই কারেন্টটা যদি এখানে আসতো তাহলেই দুইটা যোগ হতো এই পয়েন্টে। কিন্তু আমরা যে কারেন্টটা দেখো ডাইরেকশন নিচের দিকে, তাহলে কি যোগ হবে না বিয়োগ হয়ে যাবে? বিয়োগ হবে। বিয়োগ স্যার। বিয়োগ হবে, মানে যেহেতু নেগেটিভ ফিডব্যাক করতে হবে আমাদের অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে, সেজন্য সবসময় আমরা কারেন্টটাকে বিয়োগ করছি। আর এই জিনিসটাও এখানেও অ্যাপ্লাই করা হয়েছে, যদি তুমি এখানে দেখো। এই জন্য কারেন্টের ডাইরেকশনটা তোমার ওই আউটপুটের দিকে, যেহেতু আমাদের আউটপুটটা যদি খেয়াল করে দেখো যে আমরা এই দিক থেকে যদি আউটপুটের দিকে কারেন্ট যাই, ড্র করতে চাই, তাহলে আমাদের কারেন্ট কোন দিকে যেতে হবে? এইদিকে যেতে হবে না? এদিকে যাওয়া মানে কি তুমি এই বিজিটির এমিটারের দিকে যাচ্ছ, দেখো ঠিক আছে কি এখন? স্যার তখন ওই উপরের ডান দিকের বিজিডিটা অফ থাকবে না যদি রিভার্সে মানে কারেন্ট দেই? সেটা তো হচ্ছে তুমি চিন্তা করবা কোন সাইডে। আমি এখন যে জায়গায় আঁকছি এটা তো হচ্ছে আহ তোমার ইনপুটের হিসেবে ইনপুট দেখবে যে কারেন্টটা আউটপুটের দিকে যাচ্ছে, বাট আমি যখন ইকুইভ্যালেন্ট ড্র করব তখন তো আসলে ওইভাবে হিসাবটা হচ্ছে না। আর যদি তুমি এদিক দিয়ে যাও, আমরা তো আসলে বিজি থেকে কারেন্ট দিচ্ছি না, আমাদের উদ্দেশ্য হচ্ছে ইনপুট থেকে কিছুটা কারেন্ট বাইপাস হয়ে এদিকে চলে যাচ্ছে, সেটা হচ্ছে আসল উদ্দেশ্য। এটা ইনপুট যখন দেখবে, বাট আউটপুট যখন দেখবে সে দেখবে যে এদিক থেকে কারেন্ট ফ্লো করছে, তখন তো তার কাছে ইনপুটের ইফেক্টটা নাই। এই জন্যই তো বলা হয় যে ইকুইভ্যালেন্ট সার্কিটে যখন ইনপুট ড্র করব তখন কি করব, আউটপুট থেকে জিরো করবো। যখন আউটপুট সাইড থেকে ড্র করবো তখন ইনপুটে দেখো এই জায়গার ভ্যালুকে জিরো করে নিব। ঠিক আছে?
স্যার এখানে আরএফটা কি ফিডব্যাক এলিমেন্ট না? এখানে আরএফ টা ফিডব্যাক এলিমেন্ট, মানে কমন এলিমেন্ট দুইটার মাঝে। এখন স্যার তাইলে আমরা আগেরটার ক্ষেত্রে যেমন আর কি আলাদা করে দিছি, এটার মধ্যে আলাদা করা লাগবে না? অবশ্যই আলাদা করছে, দেখো আরএফ আলাদা না হলে আরএফ দুইটা আসলে কোত্থেকে? এটা কি তুমি মনে হয় দেখোনি তাহলে? Just এখন দেখছো, এই জন্য তুমি বুঝছো না। দেখছো কয়বার আছে আরএফ, আর এখানে কয়বার ছিল? ঠিক আছে, আলাদা করেছো দেখি তো ইকুইভ্যালেন্ট সার্কিটে দুইবার করে আসছে, না হলে তো ইকুইভ্যালেন্ট সার্কিটে একবারই থাকতো। খেয়াল করে দেখো তো, এখানে যে RC2 বা RC1, এখানে কি দুইবার করে আসছে না একবারই আছে? একবার স্যার। কারণ এগুলিতে ফিডব্যাক হচ্ছে না, ফিডব্যাক হচ্ছে না RF দিয়ে, বাট এই ফিডব্যাকের একটা অংশ বা RE সাথে রিলেটেড, এই জন্য RE আর RF দেখো দুইবার করে আসছে এখানে। বুঝতে পারছি? সো আর কোশ্চেন আছে কোনো এখানে? স্যার বলো। স্যার তাহলে ভোল্টেজ শান্ট ফিডব্যাকের সময় যে স্যার কারেন্টের ডিরেকশন নিচের দিকে ছিল, একই তো রিজন তাই না? মানে নেগেটিভ ভোল্টেজ বাদ দেওয়ার জন্য ভোল্টেজ শান্ট, আচ্ছা দেখি জি, স্যার। কোনটা বলো তো। ভোল্টেজ শান্ট ফিডব্যাক স্যার কোন উপরের দিকে স্যার, মানে বেসিকের দিকে একদম আর কি। থিওরিটিক, মানে এমনি ইয়েতে না সার্কিট প্রবলেম? না স্যার, না সার্কিট প্রবলেম না স্যার, উপরে আরো। আচ্ছা হ্যাঁ, আচ্ছা বলো এখানে। স্যার ভোল্টেজ না স্যার, ভোল্টেজ শান্ট ফিডব্যাক স্যার। যাচ্ছি আমি, যে পরেরটা তো এটা হচ্ছে ভোল্টেজ শান্ট। হ্যাঁ দেখো, যখনই শান্ট মানে ইনপুট, ফিডব্যাকটা তো ইনপুটের সাথে রিলেটেড, এই জন্য দেখো নিচের দিকে। যদি এটা নেগেটিভ না হয় পজিটিভ হতো, তাহলে এই কানেকশনটা উপরের দিকে হতো। ঠিক আছে, এখানেও কিন্তু সেম প্রিন্সিপালি অ্যাপ্লিকেবল, কারণ সোর্সটা এদিক থেকে আসতো, আর তুমি এটা যদি নিচের দিকে দাও, তার মানে এটা কি হবে, এই পয়েন্টে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ স্যার। হয়ে যাবে। দেখো সেম প্রিন্সিপাল। স্যার আর নট প্রাইম মানে কি স্যার? আর টু রেজিস্ট্যান্স উইথ লোড না স্যার, না ফিডব্যাক যেকোনো লোড না স্যার? কিছু যখন প্রাইম আসবে, তো প্রাইম মানে হচ্ছে লোড সহকারে গুলিকে আমরা প্রাইম দিয়ে মার্ক করি। সেটা তুমি যদি আর নট দাও তাহলে বুঝবো হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্স উইথ লোড, আর যদি আর ও এফ দাও তাহলে বুঝবো যে এটা আউটপুট রেজিস্ট্যান্স উইথ ফিডব্যাক উইথ লোড। প্রাইম মানে গুলো হচ্ছে আমরা লোড সহ কনসিডার করলে তখন আমি প্রাইম লিখবো। ওকে, আর কোশ্চেন আছে না? হ্যাঁ। টপিকে চলে যাবো না, আজকে না, এটাই বলবো? না স্যার, মানে স্যার সমস্যা হবে বলতে। হ্যাঁ বলো, আচ্ছা ঠিক আছে বলো, প্রবলেম সলভ করে দিই। ঠিক আছে, স্যার একটা কথা বলছিলেন যে স্যার ওই যে স্যাচুরেশনে না থাকলে হচ্ছে স্যার কম কালেক্টর ইমিটার দিয়ে হচ্ছে স্যার কারেন্ট ফ্লো করে, কারেন্ট স্যাম্পলিং এর সময় স্যার বলছিলেন কথাটা, ওইটা বুঝিনি, আরেকবার যদি বলতেন। কোন পয়েন্ট আগে বলছিলাম একটু বলো, না হলে আমি বুঝতে পারবো না আসলে। সার্কিটের দিকে স্যার, যে স্যার দুইটা বিজলি ছিল, একটু আগে স্যার দেখালেন যে নিচের দিকে একদম স্যার দুইটা বিজলি ছিল স্যার। দুইটা বিজিটি সার্কিটটা, এই যে এটা। হ্যাঁ স্যার একটু উপরে স্যার, এটা না অ্যাকচুয়ালি স্যার কারেন্ট স্যাম্পলিং একটু উপরের দিকে স্যার, এটা স্যার ওইটা ছিল স্যার। এটা এই জায়গায়, মানে কোন জায়গায় বলছিলাম এটা বললো, তাহলে ওইটার জন্য আমার তো সার্কিটের টাইপ হিসেবে এক্সপ্লেনেশন ডিফারেন্ট, সেই জন্যই বলছি তুমি যদি বলো তাহলে আমি ওইটার অ্যান্সার দিই। আর কোশ্চেনটা কি ওইটা আরেকবার বলো। আছো তুমি? ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমাদের কি এনপিএন পিএনপি টাইপের আর কি কম্বিনেশন থাকতে পারে? হ্যাঁ থাকতে পারে, সেক্ষেত্রে যেটা হবে যে মনে রাখবো এনপিএন হলে আমরা যেহেতু মেন জিনিস যেটা আমরা বেস কালেক্টর ইমিটারের মধ্যে ডাইরেকশন যেটা আমরা সেটা খেয়াল রাখবো। দ্যাট মিনস এই ইস্যুটা যে কারেন্টটা কোন দিকে যাচ্ছে, কালেক্টর থেকে ইমিটারের দিকে, তাহলে আমরা ওইভাবে করে সোর্স বসাবো। আর যদি এটা উল্টা হয় তাহলে এখানেও আমরা উল্টা হিসেবে সোর্স বসাবো। ঠিক আছে, ঠিক আছে, এটাই প্রিন্সিপাল। আর কারো কোনো কোশ্চেন? স্যার পরীক্ষা কি এই বৃহস্পতিবার সন্ধ্যা 7:30 হচ্ছে স্যার? এই বৃহস্পতিবার সন্ধ্যা 7:30। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে বলো, তাহলে আমি এটাই সলভ করে দিই আজকে। বলো তাহলে আজকে এখন আর নতুন কিছু বলবো না, এই রিলেটেড প্রবলেমে সলভ করে দেবো, যেহেতু আজকে আর খুব একটা বেশি টাইম নাই।
আর কোনো পয়েন্টে কোনো জায়গায় কনফিউশন আছে বলো, তাহলে ক্লিয়ার করে দিই। স্যার যে কারেন্ট শান্টে যেটাই, ওটা কি স্যার ওই যে প্রত্যেকটা এই যে এআই বাই করছে স্যার, প্রত্যেকটা কারেন্ট আউটপুট বা ইনপুট ওভাবে ব্লক ব্লক হিসাব করে করছিল স্যার? কোনটা বলো তো? মানে কারেন্ট শান্টের এখানে এআই বের করছিল স্যার, কারেন্ট কারেন্ট শান্ট, যে ম্যাপটা এই কারেন্ট শান্টের ম্যাথটা, জি স্যার, কারেন্ট শান্ট কোনটা বলো তো, লাস্টেরটা? লাস্ট একটা জি স্যার। হ্যাঁ বলো। তো এখানে কি যে এআই টা বের করছে, এটা কি প্রত্যেকটা একটা ব্লকের আর কি আউটপুট বা ইনপুট এরকম করে করছে না স্যার নাকি? এখানে কোনটার কথা বলতেছো? কারেন্টের ভ্যালু এই এই হ্যাঁ, এখানেও একই ভাবে করা হয়েছে। এই এইটা দেখো আসলে ভেঙে ভেঙে করা হবে, ঠিক আছে? কারণ যেহেতু তুমি গেইন বের করতে চাও টোটাল, তাহলে আসলে দুই ভাগে ভাগ করতে হবে। তো এখানে যেটা করা হয়েছে দেখো, প্রথমটার জন্য যদি আমরা হিসাব করি, এটা আমি একটু এক মিনিট, হ্যাঁ, তো এটার জন্য আউটপুট কারেন্ট, এটা এটা হচ্ছে তার ইনপুট কারেন্ট, ঠিক আছে? আর এটার জন্য এটা তার ইনপুট কারেন্ট, এটা হচ্ছে তার আউটপুট কারেন্ট। আমাদের উদ্দেশ্য হচ্ছে একদম ফাইনাল এই দুইটার যদি বের করতে চাই, তাহলে আমরা এইভাবে ভেঙে ভেঙে বের করতে পারি যে ওকে, এটা এর আউটপুট কারেন্ট, এই দুইটার রেশিও হচ্ছে এটা ফার্স্টে, ঠিক আছে? দেন আমি যেহেতু এই দুইটা কারেন্ট সেম না, এই দুইটা ডিফারেন্ট কারেন্ট, মাঝখানে একটা ব্রাঞ্চ আছে, তাহলে আমরা এই দুইটারও একটা কৌতুক রেশিও কমে যাচ্ছে সেটা রেশিও বের করতে পারি। এইভাবে করে ভেঙে ভেঙে করেছে। দেখো এখানে মাল্টিপল স্টেজে করেছে, কারণ এই দুইটা মিলে হচ্ছে বেসিক্যালি তোমার ওই ডাইরেক্টলি বিজিটি বলা হচ্ছে না, কারণ হচ্ছে সবগুলি প্যারালাল থাকলে সব জায়গায় ভোল্টেজ সেম, বাট এখানে তো ভোল্টেজ না, কারেন্ট, তার এবং মাঝে কিছু ব্রাঞ্চ আছে, তা আমরা ওই ব্রাঞ্চ গুলি কারেন্ট কতটুক করে কমে যাচ্ছে ওটা রেশিও বের করে ফাইনাল অ্যাম্প্লিফিকেশনটা বের করতে পারি। বুঝতে পারছো? মানে এখানে ওই যে প্রথম বিজিটির গেইন, দ্বিতীয় বিজিটির গেইন এভাবে করে না করে, কারণ হচ্ছে দুইটা বিজিটির গেইন আমি ডাইরেক্টলি করতে পারছি না, কারণ দেখো মাঝখানে ব্রাঞ্চ আছে। যদি এইটা না থাকতো আর এইটা যদি না থাকতো, তাহলে আমি করতে পারতাম যে প্রথমটার কারেন্ট গেইন কিন্তু লাস্টের কারেন্ট গেইন, বাট সেটা এখানে করতে পারছি না, কারণ এই জায়গায় যে কারেন্ট যাচ্ছে আমার তো দরকার হচ্ছে আইএস, মানে আইএস কারেন্টে কিন্তু আইবি ওয়ান এখানে না, কারণ মাঝখানে আরেকটা কারেন্ট চলে যাচ্ছে, আমি জানি না সামহাও এটা কি। তাহলে আমি এটা হচ্ছে আই ওয়ান, তাহলে আমার এই দুইটা কারেন্টের মধ্যে যে ভাগ হয়ে যাচ্ছে এটা তো এক্সট্রা কারেন্ট, এটা লস কতটুকু সেটা মেজার করতে হবে। সিমিলার ভাবে এখানে যদি বলে আই টু, এই জায়গায় কতটুকু লস হচ্ছে এটা মেজার করতে হবে। এই জন্য ইন্টারমিডিয়েট ইয়েতে করা হয়েছে। দেখো ফার্স্টে এই দুইটা রেশিও বার করা হয়েছে, তার মানে এইটুকু এখানে কতটুকু এফেক্টিভ কারেন্ট পাচ্ছ, দেন এই দুইটার মধ্যে গেইন বার করা হচ্ছে, এটা আসলে বিজিতির কারেন্ট গেইন হিসেবে আসবে। সেকেন্ড হচ্ছে এখানে একটা লস হচ্ছে, যেহেতু এই লসটা কত সেটা বের করার জন্য এই দুইটার মধ্যে আবার রেশিও বের করা হয়েছে, তার মানে এই কারেন্টটা বের করে এদের রেশিও বের করা হয়েছে। দেন এই কারেন্টটা যদি তুমি জানবা, তাহলে তুমি এই কারেন্টের সাথে এইটা যদি বের করো, তাহলে ফাইনালটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এই সরি এটা পেয়ে যাচ্ছ। সো এইভাবে ক্যালকুলেট করলে তুমি আসলে টোটাল সার্কিটটা কারেন্ট গেইন কত হচ্ছে মেজার করতে পারো। বাট এই যে বলেছিলাম যে মাঝখানে রেজিস্ট্যান্স গুলো না থাকলে তুমি ডাইরেক্টলি কারেন্ট গেইন কত ওই ভোল্টেজের মতো করতে পারো, ঠিক আছে? তো আর কোনো কোশ্চেন নাই? বলো, কালকে কিন্তু আর এই রিলেটেড অ্যান্সার দিব না, কালকে তাহলে আমার টপিক কি পড়াতে হবে। ওকে, তোমরা অ্যাটেন্ডেন্সটা একটু সাবমিট করো। বলো, আর কোনো কোশ্চেন আছে? দেখো স্যার ভোল্টেজ শান্ট আর কারেন্ট শান্টের যে স্যার ব্লক ডায়াগ্রাম গুলো দেখাইছিলেন শুরুতে, হ্যাঁ, স্যার ওইখানে স্যার প্যারালাল কানেকশনটা কি স্যার, মানে প্যারালাল স্যার আমরা কি জানি একের সাথে 3 আর 2 এর সাথে স্যার 4, যদি মানে পয়েন্টিং করে নেই, কিন্তু স্যার ওখানে একের সাথে 4 আর 2 এর সাথে 3 স্যার কানেক্ট করা হয়েছে। কোনটা বলো তো একটু? স্যার ভোল্টেজ শান্ট। টপোলজি গুলো এগুলি? জি স্যার এগুলো হ্যাঁ বলো। ভোল্টেজ শান্ট স্যার। ভোল্টেজ শান্ট, ওকে, এই যে ভোল্টেজ শান্ট, এটাই ভোল্টেজ শান্ট। স্যার এই যে এখানে স্যার উপরের ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারের প্লাসটা থেকে ফিডব্যাক নেটওয়ার্কে স্যার একদম নিচেরটা স্যার কানেক্ট করা হয়েছে। ও আচ্ছা, এইটা বেসিক্যালি এখানে যেহেতু কারেন্টের ডাইরেকশন দেওয়া ছিল না, সেজন্য আমরা এটা আসলে এখানে খুব একটা ম্যাটার করছে না, বুঝতে পারছো?
তুমি যদি ডাইরেকশন দিতে যে না এই দিক দিয়ে গেলেই কারেন্ট পজিটিভ হবে, তখন তোমাকে ওইভাবেই কানেক্ট করতে হবে। বাট এখানে যেহেতু ইনপুটে কোনো ডাইরেকশন দেওয়া নেই, এই জন্য দুইটা কানেকশন দিয়ে দেখানো হচ্ছে যে কারেন্টটা আসলে এইদিকে যাচ্ছে। তুমি যদি এইটাতে এটা উপরে দাও আর এটাকে নিচে দাও, কোনো প্রবলেম নেই, যেহেতু এখানে আসলে কোনো কারেন্টটা কোন ডাইরেকশনে গেলে আসলে ঠিক হবে সেটা দেওয়া নাই। আর এইভাবে দিচ্ছে কারণ হচ্ছে যেহেতু উপরে, এটা যদি আমি পরে দেই তাহলে ওয়্যারটা ওভারলেপ হয়ে যাবে, সেটা করতে চাইনি দেখে এখানে ডায়াগ্রামটা এইভাবে দিয়েছে। বুঝতে পেরেছো? বাট তুমি যদি চাও যে না আমি পোলারিটি ঠিক রাখবো, যে সামহাও এইটা ওই কারেন্টের ডাইরেকশনটা সেম হতে হবে, তাহলে তোমাকে অবশ্যই তখন মার্ক করে বসাতে হবে আসলে। যেমন আমি যদি মনে করি যে এইটাকে এই পার্টিকুলার সার্কিটটাকে এভাবে না বসে কোনো একটা ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে মেজার করবো, তখন তোমাকে অবশ্যই ওই ডিপেন্ডেন্ট সোর্সের ভ্যালু ঠিক মতো বসাতে হবে। বুঝতে পেরেছো কি কি বলছি? জি স্যার। আর যদি তুমি চিন্তা করো যে না ঠিক আছে এটা একটা পিস পাইস মডেল, ওই যে যেটাতে আমরা ওই যে ডিপেন্ডেন্ট সোর্স বসাতে পারি, এটা তো জানো নিশ্চয়ই যে ই এফ জি এইচ এগুলি 4 টাইপের ডিপেন্ডেন্ট সোর্স বসানো যায়। তো তখন যদি এটাকে ওই মার্কে বসো, তাহলে যদি এরকম হয় যে এটার ডাইরেকশন তো উপরের দিকে দেওয়া আছে ভিতরে, ঠিক আছে, তখন তাহলে আমাকে ওইভাবে করে বসাতে হবে যে এটা ঠিক আছে, এটা একটা ভোল্টেজ সোর্স বাট এর ডাইরেকশন তো এইভাবে দেওয়া আছে, তাহলে আমাকে সেম ডাইরেকশন মিলাতে হবে। আর যদি তোমার ডাইরেকশনটা নিচের দিকে দেওয়া থাকতো তাহলে ওইভাবে করে অ্যারেঞ্জ করতে হতো। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, আর কি কোশ্চেন আছে বলো? স্যার আমার কারেন্ট চলে গেছিল স্যার। হ্যাঁ অসুবিধা নেই, বলো। স্যার 44 পেজ স্যার। 44 পেজ, আমার তো আসলে পেজ বুঝতে পারবো না, ফুল স্ক্রিন দেখছি। হ্যাঁ বলো। স্যার, দাঁড়াও। স্যার কারেন্ট স্যাম্পলিং এর নামে স্যার পয়েন্ট আছে আর কি। হ্যাঁ ঠিক আছে, এই যে এই পেজটা মেবি দেখো, ঠিক আছে? এটা না এটা স্যার একটু নিচে মনে হয় স্যার। 44 বললা না? 44 স্যার, 40 পেজ প্রথম সার্কিট স্যার। 44 স্যার 44 পেজে স্যার প্রথম সার্কিটটা আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা। জি স্যার এটা হ্যাঁ। সেখানে স্যার বলছিলেন যে হচ্ছে মানে স্যাচুরেশন পয়েন্টে না থাকা সত্ত্বেও হচ্ছে স্যার কালেক্টর আর হচ্ছে স্যার আপনার এমিটার থ্রুতে স্যার কারেন্ট যাবে আর কি। হ্যাঁ, ইস্যুটা হয়েছে যে ওইটা হচ্ছে এরকম কথা যে বিজিটি আমরা জানি 3টা মোডে কাজ করতে পারে, ঠিক আছে? তো একটা হচ্ছে তার অন্য কালার ইউজ করে বুঝতে পারবে। একটা হচ্ছে যখন কোনো কারেন্ট নেই ইনপুটে, দ্যাট মিনস হচ্ছে কাট অফ দিয়ে যে হবে, ঠিক আছে? আর আরেকটা মোড হচ্ছে যে তুমি ইনপুটে ম্যাক্সিমাম কারেন্ট দিচ্ছ যাতে বিজিটি অলমোস্ট স্যাচুরেশনে চলে গেছে এরকম, ঠিক আছে? আর এর মাঝে যে রেঞ্জ আছে, তুমি বাকি যে রেঞ্জ গুলি বলো, সেটা হচ্ছে যদি আমি এর মাঝে হিসাবটা করি, এই রেঞ্জ থেকে এর মধ্যে এই পুরোটা হচ্ছে অ্যাক্টিভ রিজন। অ্যাক্টিভ রিজন হচ্ছে তোমার অ্যাম্পলিফিকেশনের জন্য ইউজ হয়। এটাতে এরকম না যে পুরো অন পুরো অফ, এরকম না, মাঝামাঝি লেভেল। ফুল যদি অন হয়ে যাতে বিজিটি শর্টের মতো কাজ করবে, তাই যেখানে শর্ট তাহলে কি করবে, ম্যাক্সিমাম কারণ ওই দিক দিয়ে ফ্লো করার চেষ্টা করবে যদি এখানে কোনো রেজিস্ট্যান্স না থাকে। বুঝতে পারছো কি? আর যদি কাট অফে থাকে তাহলে বিজিটিতে টোটালি অফ এর মতো, তার মানে এখানে ওপেন সার্কিট, এখান থেকে কোনো কারেন্ট ফ্লো করবে না। তো সেটাই বলছিলাম যে বিজিটি যেহেতু অ্যাক্টিভ মোডে আছে, ডেফিনেটলি এটা যদি আউটপুট কারেন্ট হয় তা এর একটা অংশ তো এদিক থেকেও ফ্লো করবে নাকি করবে না? অ্যাক্টিভ মোড তো হচ্ছে পুরো স্যাচুরেশনে চলে গেছে তা তো না, ঠিক আছে? যেহেতু পুরো স্যাচুরেশনে নেই, তার মানে এই কারেন্টটা এদিক থেকেও ফ্লো করবে, এদিক থেকেও ফ্লো করবে। যেহেতু এই পাশে যাচ্ছিল যেটা, সেটা হচ্ছে আউটপুট কারেন্ট, আর আউটপুট কারেন্টটা পুরোটা এদিকে না গিয়ে কি হচ্ছে, কিছুটা অংশ প্রত্যেকে চলে যাচ্ছে, এদিক দিয়েও চলে যাচ্ছে। যেহেতু আমরা এই কালেক্টরে কারেন্টকে আসলে কিন্তু আউটপুট কারেন্ট হিসেবে মার্ক করি, কারণ এই জন্যই কিন্তু আমরা দেখো যখন বিজিটি ইয়ে করি এখানে কি বসে, আইসি বসেই না, এখানে ভিসি বসে, ঠিক আছে? ঠিক আছে, এই জন্য আমরা আউটপুট কারেন্টের অংশ যেহেতু এদিক থেকে ফ্লো করছে এবং সেটাই ফিডব্যাক হচ্ছে এদিকে, সেটাই বলেছিলাম যে অ্যাক্টিভ মোডের জন্য আমরা এখান থেকে কারেন্ট ফ্লো করবে এবং সেটা আউটপুট কারেন্টের অংশ, সেই জন্য আমরা বলছিলাম যে এটা একটা কারেন্ট টাইপের স্যাম্পলিং হয়। ঠিক আছে, দেখো এটা একটু কারেন্ট স্যাম্পলিং। স্যার নেক্সট পেজ দেখানো যাবে একটু? হ্যাঁ হ্যাঁ বলো স্যার। স্যার কারেন্ট মিক্সিং শান্ট মিক্সিং সার্কিটটা স্যার, হ্যাঁ সেখানে স্যার আইএফ এর ডিরেকশনটা স্যার এরকম কেন, উপর দিয়ে কেন যাচ্ছে? আচ্ছা, মনে রাখতে হবে যে আমরা সব সময় নেগেটিভ ফিডব্যাক ইউজ করি।
ঠিক আছে, নেগেটিভ ফিডব্যাক কেন ইউজ করি? এর কারণ হচ্ছে যে আমরা তো ইউজ করছি অ্যাম্পলিফায়ার। নেগেটিভ ফিডব্যাক ফর কি? অ্যাম্পলিফিকেশন। তো আমরা যখনই অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার করব তখনই আমাদের নেগেটিভ ফিডব্যাক ইউজ করতে হবে। নেগেটিভ স্যার হচ্ছে ওই ফিডব্যাক পয়েন্ট মানে থেকে স্যার আইএফটা বাদ হ্যাঁ, দেওয়ার জন্য। নেগেটিভ ফিডব্যাক মিনস হবে এটা যেটা হচ্ছে যে সোর্স, আর এটা হচ্ছে তোমার ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার। যদি বলি এই ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারকে আমরা কি এ দিয়ে মার্ক করি না? তো এর ইনপুট কারেন্ট যদি আই হয়, তো নেগেটিভ ফিডব্যাক তখনই হবে যে এই যদি মিক্সিং পয়েন্ট হয়, এখান থেকে কারেন্টটা না এসে বরং বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করে দেখো, যদি এটাই সেই মিক্সিং পয়েন্ট হয়, এখান থেকে তুমি সোর্স আসতেছে আর এই জায়গা থেকে বিজিটি বেসিক্যালি কিন্তু ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার, তাহলে এখানে কারেন্ট যদি আই হয়, তাহলে এই কারেন্টটা কি হতে হবে? এই ব্রাঞ্চের দিকে আসতে হবে নাকি ব্রাঞ্চ থেকে বের হয়ে যাবে? স্যার বের হয়ে যাবে স্যার। বের হয়ে যেতে গেলে উপরের দিকে হতে হবে। দেখো এখন, জি স্যার। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে কি বুঝতে পেরেছি? স্যার 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 একটা সার্কিট ছিল যে স্যার এমিটার থেকে হচ্ছে স্যার ফিডব্যাকটা হচ্ছে মানে সার্কিটের সেটআপ দেখে হ্যাঁ, স্যার তবে এই যে এইখানে দেখো শান্ট মিক্সিং, এটাও যেহেতু এখানে মিক্স হয়েছে, এটা কারেন্টের ডাইরেকশন কিন্তু ভুল দেওয়া আছে, এটাও এইদিকেই হবে। ঠিক আছে, স্যার কোনটা? স্যার নিচে স্যার নিচে। নিচেটা, হ্যাঁ, এটাও নিচের দিকেই হবে যেহেতু নেগেটিভ মিক্সিং, মনে রাখতে মানে ফিডব্যাক। ঠিক আছে, এই যে এইটা যেটা আমি দেখে খেয়াল করিনি, এখন চোখে পড়লো, স্যার এই দেখেছি এই যে এইটা। ঠিক জি আছে, স্যার দেখলাম। এটাও একই কনসেপ্ট হবে। স্যার এমিটার থেকে যে স্যার এমিটারই হচ্ছে স্যার ফিডব্যাকটা হয় স্যার, ওখানে বলছিলেন হচ্ছে স্যার শর্ট হয়ে যায়, এই জন্য হচ্ছে স্যার মানে ওই সেটআপটা মানে সার্কিটে থাকে না যে ফিডব্যাকটা হচ্ছে আরএফ দিয়ে দেয়া থাকে না স্যার, শর্টের বিষয়টা স্যার বুঝিনি স্যার। কোন সার্কিটটা বলো? ওই স্যার এমিটার দিয়ে যে স্যার হচ্ছে ফিডব্যাকটা হয় মানে সেটআপ দেখে স্যার বুঝতে পারি না যে এখান থেকে ফিডব্যাকটা ও আসলে আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক আছে, এই সার্কিটের কথা বলছো তুমি? জি স্যার প্রথমটা একদম। জি স্যার। হ্যাঁ, যদি সামহাও এখানে কোনো রেজিস্ট্যান্স না থাকতো তাহলে কোনো ফিডব্যাকের চান্স ছিল না। ঠিক আছে, বাট যেহেতু এখানে রেজিস্ট্যান্স আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সরি, এই সার্কিটটা না, এই সার্কিটটা তো এখানেই আউটপুট। এটা তো তুমি কিন্তু ডাইরেক্টলি বুঝতে পারবে, কারণ তুমি দেখো এখানে ভি আউটপুট তো কোথায় লেখা? এখানে না? লেখা আছে। জি স্যার। তাহলে এখানে দিলে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে এই সার্কিটটা না, তুমি যেটা বলছো সেটা হচ্ছে এই সার্কিটটা। ঠিক আছে, দেখা যাচ্ছে? স্যার জি স্যার। হ্যাঁ, এখানে এটাতে ফিডব্যাক আছে, এটা আমরা বুঝতে পারছি, কারণ হচ্ছে এখানে একটা রেজিস্ট্যান্স আছে। খেয়াল করে দেখো, যেহেতু আমরা আউটপুটটা এই পয়েন্ট থেকে নিচ্ছি, এটা একটা কালেক্টর পয়েন্ট। ঠিক আছে, কালেক্টর তো আসলে ইনপুট আউটপুটের মধ্যে কমন না, কমন হচ্ছে কোন পয়েন্টটা? এমিটার। স্যার। আচ্ছা, তাহলে আমরা দেখতেই পাচ্ছি যেহেতু কালেক্টর থেকে আউটপুট নিচ্ছি, তাহলে ডেফিনেটলি এখান থেকে আউটপুট কারেন্ট ফ্লো করবে, আর এর একটা কারেন্টের অংশ এদিক থেকেও ফ্লো করবে, নাকি করবে না? করবে স্যার। করবে। এখান থেকে যদি এই আউটপুট কারেন্টের একটা অংশ এদিক থেকে যায় এবং এই জায়গায়, তাহলে কি হবে? একটা ভোল্টেজ ভোল্টেজ হবে না? স্যার। এই ভোল্টেজটাই হচ্ছে তো যদি ভিএফ হিসেব করো, আমি সেটা ইনপুটের সাথে সিরিজে আছে, তো এইভাবে আমরা চিন্তা করতে পারি যে ওকে, তাহলে এটা হচ্ছে কারেন্ট সিরিজ। এটা একটা ওয়ে। আর আরেকটা ওয়ে তো আমি বলেছিলাম, সেটা হচ্ছে যে এখানে ফিডব্যাক যেহেতু আমরা প্রত্যেকটা সার্কিটে দেখেছিলাম যে সামহাও কোনো একটা এলিমেন্ট দিয়ে ফিডব্যাক হয়, ইনপুট আউটপুটের মাঝে কমন একটা এলিমেন্ট থাকে, যদি সেটা সিঙ্গেল ভিজিটি হলো, দেখো হয়তো আমি দেখে আনিছি, তাহলে তোমরা আরো আমার কথাটার লজিকটা বুঝতে পারবা। যেমন আমরা যদি এখানে দেখি যে এই সার্কিটটা দেখা যাচ্ছে ওকে, আউটপুট থেকে এই জায়গায় আউটপুট দেখছিলাম, ঠিক আছে, এই পয়েন্টে ইনপুট সাইডে এই জায়গায় নিয়ে আসছে। এখন এটা এদিক থেকে আনা যায়, আর এদিক দিয়ে ঘুরায় আনলে তো আরো দেখে বুঝবো যাচ্ছে ইনপুটের দিকে আনছে। ঠিক আছে, একটা এলিমেন্ট আছে এখানে, দেখো আছে এটা আউটপুট ছিল, এই যে ইনপুটে নিয়ে আসছি, ওকে, এটাও একটা এলিমেন্ট আছে। এই দেখো এটা আউটপুট ছিল, যেহেতু আমরা জানি যে কালেক্টর আর ইমিটার দুইটা মিলে আউটপুট, আর ইমিটার আর বেস মিলে হচ্ছে ইনপুট, তো ডেফিনেটলি আমি ইনপুট থেকে ইনপুটে নিচ্ছি না, আউটপুট সাইড থেকে যেভাবে ঘুরায় ইনপুটের দিকে আনছি। বুঝতে পারছি তো? জি স্যার। এত ঘুরায় তার দিয়ে আনার তো কোনো মানে নাই, তা এটা শর্টকাটে এভাবে আনা আছে, একই কথাই বোঝাচ্ছে। কিন্তু যে সার্কিটটা আমরা দেখছিলাম, তো ওই সার্কিটটাতে বলা হচ্ছে এরকম কোনো ওয়্যার বা এরকম কোনো অ্যারেঞ্জমেন্ট নাই। তাহলে এটা আসলে এই কারণ নাই যে এখানে আসলে আমরা এভাবে চিন্তা করতে পারি যে এখানেও একটা ওয়্যার অ্যারেঞ্জমেন্ট আছে, বাট যেহেতু ইমিটার পয়েন্ট থেকে এনে ইমিটারই দিচ্ছি, তা ডেফিনেটলি এই রেজিস্ট্যান্সটার কোনো আসলে সিগনিফিকেন্ট আর কিছু নেই, কারণ এটা বাদ। বুঝতে পারছো? তার মানে এই তখন জন্য স্যার শর্টের কথা বলছিলেন মানে। এই জন্য আমি বলছিলাম যে এটা হচ্ছে তাহলে আসলে শর্টের মতো হচ্ছে, এই রেজিস্ট্যান্স এখানে নাই, তার মানে এখানে এই পার্টিকুলার সার্কিটে ফিডব্যাকের জন্য আলাদা কোনো এলিমেন্ট ইউজ হচ্ছে না বা আমরা দেখতে পাচ্ছি না।
মানে অ্যাডিশনাল, বাট এই ফিডব্যাকের এলিমেন্টটা কিন্তু আছে, এটা দিয়ে ফিডব্যাক হচ্ছে, ঠিক আছে? স্যার লাস্ট কোশ্চেন স্যার স্যার বলো। স্যার আমরা জিনিসটা একটা অঙ্ক মানে একটা এক্সাম্পল স্যার মানে ক্লাসে আপনি সলভ করে দিয়েছিলেন আর কি, অনেক বড় একটা মানে হ্যাঁ, বড় প্রবলেম তো এর আগের থেকে, হ্যাঁ বাবা। স্যার এখানে স্যার যে আর নট ইকুয়াল টু স্যার ইনফিনিটি হয়েছিল স্যার, এটা কেন হয়েছিল? আর নট ইকুয়ালস টু, বড়টাতে ইনফিনিটি হয়নি, মানে একটা এক্সাম্পল স্যার হচ্ছে আপনি এর আগেরটাতে ইনফিনিটি হচ্ছিল, ছোটটাতে যেটা এটা দেখেছিলাম। জি স্যার এখানে স্যার জি স্যার এখান থেকে বের করেছিলাম আর নটটা এখানে ইনফিনিটি হয়। আর নট ইনফিনিটি হয়েছিল কারণ হচ্ছে যদি আমরা ইকুইভ্যালেন্স সার্কিটে যাই, দেখো এখানে আমাদের যেহেতু কোনো লোড রেজিস্ট্যান্স দেওয়া ছিল না, বাট আমরা সার্কিটে দেখছিলাম যে আমাদের যে সার্কিটে দেওয়া ছিল মানে প্রবলেম হিসেবে, সেখানে আর এর অ্যাক্রসে ভি আউটপুট দেখছিলাম। তার মানে আর এর অ্যাক্রসে যেহেতু ভি আউটপুট দেখছি, তা আর ইতে এখানে কি হতে হবে, লোড রেজিস্ট্যান্স হতে হবে, বুঝতে পারছি? জি স্যার আচ্ছা, তাহলে লোড রেজিস্ট্যান্স যদি আর হয়, তাহলে আমরা যখন আমরা লোড মেজার করবো, আমাদের ওখানে জানি দুই ভাবে লোড মেজার করা যাবে, একটা হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্স, এটা তো কি লোড ছাড়া, লোড ছাড়া আরেকটা আউটপুট রেজিস্ট্যান্স হচ্ছে লোড সহ। লোড ছাড়া যদি ফার্স্টে মেজার করতে যেটা লোডকে তো আমাকে খুলে ফেলতে হবে, তা এটাকে খুলে ফেললে যদি আমরা এখান থেকে দেখি, তা আমাদের এখানে দেখতে পারবো যে আউটপুট সাইডের কানেকশনটা দেখতে হচ্ছে এরকম, এখানে একটা কারেন্ট সোর্স, এই জায়গায় একটা আরসি রেজিস্ট্যান্স আছে, আর আমি এই দুই পয়েন্টের মাঝে দেখতে যাচ্ছি। তা দেখো এখান থেকে দেখলে কারেন্ট সোর্স আর এটা সিরিজে চলে যাচ্ছে, আর এতে এরকম কারেন্ট সোর্স থাকলে তার ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে কত বলেছিলাম, ইনফিনিটি স্যার ইনফিনিটির সাথে আরসি তে কি সিরিজে সিরিজ যোগ করলে যোগ করবা, যোগ করলে হয়ে যাচ্ছে ইনফিনিটি। দ্যাটস ওয়াই আমরা বলেছিলাম যে আর নট হচ্ছে ইনফিনিটি। স্যার আমরা যে স্যার এখানে স্যার সলভ করলাম স্যার স্টেপ 5 6 7, সেখান হ্যাঁ। থেকে স্যার কোনো কিছু কি আমাকে সূত্র হিসেবে স্যার সরাসরি মনে রাখতে হবে নাকি স্যার পরীক্ষার সার্কিট হচ্ছে আমাকে এই প্রত্যেকটা স্টেপ ফলো করে পরীক্ষার মেন কথা হচ্ছে যে স্টেপ গুলি হচ্ছে জাস্ট তোমার বোঝার জন্য, যে তুমি স্টেপ বাই স্টেপ করলে তোমার ম্যাথ করতে কোনটা আগে করছো কোনটা পরে করছো সেটা ঝামেলা হবে না, কারণ তুমি সেক্ষেত্রে একটা করতে গিয়ে আটকে যাবে বা আরেকটা ভ্যালু বের করে এনে বসাতে হবে। তো এরকম স্টেপ বাই স্টেপ করলে ভালো, নট নেসেসারি তোমাকে আমাকে এরকম স্টেপ লিখে লিখে দেখাতে হবে। তুমি যদি করে আসো ম্যাথ, কোনো প্রবলেম নেই, আমার ডাটা আমি অ্যান্সার দেখবো, ঠিক আছে? তবে এখানে সূত্র হচ্ছে কি, সূত্র হচ্ছে তুমি যে ফর্মুলা গুলি ইউজ করছো, দ্যাট মিনস তুমি যে এভিএফ কিভাবে বের করবা, আর আই কিভাবে বের করবে, এই ফর্মুলাগুলো তোমার মনে রাখতে হবে। আর এই যে বাকি ভ্যালু যেগুলি বের করার জন্য তোমার যে ক্যালকুলেশন, এটা করার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, দ্যাট মিনস এই অঙ্কটা তখনই তুমি পারফেক্টলি করতে পারো যে তোমার ইকুইভ্যালেন্স সার্কিট ঠিক হয়। তখন যদি ইকুইভ্যালেন্স সার্কিট ভুল করে ফেলো, হয়তো তোমার ফর্মুলা দেখে দেখে যে তুমি বুঝতে পেরেছিলে, বাট এটার জন্য অ্যান্সার প্রত্যেকটাতে ভুল হবে, একটা ভুল হলে ওই ভুলটাকে তুমি লাস্ট পর্যন্ত ক্যারি করবে। বুঝতে পারছো কি বলছি? তাহলে স্যার হচ্ছে তাহলে স্যার আপনার মানে এটা ফলো করলে স্যার ইজি হবে হ্যাঁ, বলছি যে স্টেপ বাই স্টেপ ফলো করলে তোমার এরকম যাচ্ছে, আমি এখন এবি বের করলাম, আমি এবি বের করার পর বিটা না বের করে যদি আড়াইতে চলে যাই, তাহলে আমি যে আড়াই বের করার সময় তো আমার আসলে বিটা এ দুইটাই লাগবে। আননোন মান থাকবে জি স্যার। হ্যাঁ, তাই জন্য আমি কিছু আননোন না থেকে স্টেপ বাই স্টেপ করলে আমি বুঝবো যে আমার আসলে কি কি বের করলাম আর কি কি বের করতে হবে। স্টেপ এত কমপ্লেক্স কিছু না, ফার্স্টে আমি গেইন বের করব, বিটা বের করব, ডিসেন্সিটিভিটি বের করব, ঠিক আছে? লোড বা লোড ইফেক্ট থাকলে এটা স্মলার না ক্যাপিটাল বা সেটা মেজার করব, দেন ইনপুট রেজিস্ট্যান্স মেজার করে ওর ফিডব্যাক বের করব, আউটপুট রেজিস্ট্যান্স মেজার করে ফিডব্যাক বের করব। খুবই সিম্পল। এর জন্য তোমাকে স্টেপ 1 স্টেপ 2 এটা লিখতে হবে না, তুমি জাস্ট করে গেলে আমি বুঝবো। স্যার এই সলভে স্যার হচ্ছে আপনি বলেছিলেন যে হচ্ছে a ক্যাপিটাল V ইজ ইকুয়াল টু a স্মল v, এটা স্যার হচ্ছে স্পেসিফিক্যালি লোড রেজিস্ট্যান্স বলা নেই এইজন্য। এই জন্য লোড রেজিস্ট্যান্স খুলে ফেললে যদি ইনফিনিটি হয়ে যায়, তখন আমরা এটা ফলো করে করতে পারবো, কারণ এটা সলভ করার একটা ওয়ে আছে, সেটা একটু কমপ্লেক্স। সেটা হচ্ছে যে আমি তাহলে লোড সহকারে জিনিসটাকে বের করব, দেন আমি লিমিট ধরবো যে লোড রেজিস্ট্যান্স ভ্যালু টেন্ডস টু ইনফিনিটি, মানে লোড রেজিস্ট্যান্স খুলে ফেললে যেটা হতো তাহলেই তো লোড ছাড়া সমান হবে না, বুঝতে পারছো কি? মানে ম্যাথ দিয়ে করতে হবে, দ্যাট মিনস হচ্ছে আমি আর ও বের করতে জানি না, যেহেতু আর ওর ভ্যালু দেখছি ইনফিনিটি, তাহলে আমি ফার্স্টে আর ও এফ প্রাইম বের করে নিব, যেটা আমি বের করতে পারছি, ঠিক আছে? তা এটা বের করব, এইটাকে আমি আবার যদি এক্সপ্রেশন তেমন হয়, ওটাকে এমন ভাবে আনতে হবে যে যেখানে লোডের ভ্যালু যেটা ছিল আগে আর এল, সেটার ভ্যালু ইনফিনিটি বসায় লিমিট সলভ করে এর একটা নিউমেরিক্যাল ভ্যালু আনা সম্ভব। তা সেটা অনেক কমপ্লেক্স হয় দেখে ওইটা আমি আসলে তোমাদের এখান থেকে বাদ দিয়ে দিয়েছি। তাহলে স্যার লোড থাকলে স্যার ক্যালকুলেশনটা তখন তো স্যার a ক্যাপিটাল V লোড থাকলে অনেক বেশি সিম্পল, লোড থাকলে অনেক সিম্পল হবে, কারণ সেটা তোমাদের জন্য আরো বেটার হবে। ধরো আমার যদি এই সার্কিট থেকে চিন্তা করি, ঠিক আছে, এখানে যদি একটা লোড থাকতো, তাহলে তোমার আর ওই টাইপের কোনো ইস্যুই হতো না। ধরো সাপোজ এখানে একটা লোড রেজিস্ট্যান্স দিয়ে দিলাম, ঠিক আছে, তখন তুমি কি আর বলবো এটা লোড? তুমি বলছো এটা লোড, তুমি এটাকে খুলে ফেলবা, খুলে ফেললে এই জিনিসটা তুমি যখন অ্যারেঞ্জমেন্ট করো, তখন আমরা যদি ইকুইভ্যালেন্স সার্কিটে চলে যাই, খেয়াল করে দেখো,
তাহলে আমার ইকুইভ্যালেন্ট সার্কিটটাতে কি টাইপের মডিফিকেশন আসবে? লোডটা ছিল কার অ্যাক্রসে? আর এর আরই ক্রস স্যার। হ্যাঁ, তার মানে আর এর অ্যাক্রসে হচ্ছে লোড, আর আর এর সাথে প্যারালাল ছিল। দ্যাট মিনস হচ্ছে অ্যারেঞ্জমেন্টে সামহাও এরকম কিছু একটা হবে না? হ্যাঁ, তুমি লোডটাকে খুলে ফেলে যদি এই লোডের এখান থেকে মেজার করো, তাহলে তুমি আসলে কি দেখবা? আরই ক্রস স্যার বলছেন। আর এর সাথে মানে আমরা যদি আবার আরো রিড্র করি তোমাদের বোঝার সুবিধার্থে, তাহলে এরকম এরকম কিছু হচ্ছে না? দেখো তো, এটা হচ্ছে আর সি, এটা হচ্ছে কারেন্ট সোর্স, এটা আর ই। তাহলে আমি এই পয়েন্ট থেকে দেখছি, তাহলে এখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত হবে? আর নট বলো দেখি কত? আর সি, আমি তো এই পয়েন্টের অ্যাক্রসে দেখছি, এই পয়েন্টের মধ্যে কি আর সি আছে? স্যার আরে শুধু আরে শুধু আরই আছে, কিন্তু আর সি তো প্যারালালে আছে। স্যার বুঝতেছি না। তাহলে তো তোমাদের বেসিকে প্রবলেম। আচ্ছা, আমি আবার বলছি, লোডটা যদি এই জায়গায় থাকতো, তাহলে আমার ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমি আবার ড্র করে দেখাচ্ছি রাইট সাইডে শুধুমাত্র। দেখো, তখন আমরা যেটা করব, এই দুইটা পয়েন্ট কমন না? এর অ্যাক্রসে তো আউটপুট sir. দেখছো, আমি কি আর সির অ্যাক্রসে আউটপুট দেখছি? না স্যার, আর ই স্যার। এই দুইটা পয়েন্ট যদি চিন্তা করো আর এখানে ডিসকানেক্ট করো, তাহলে এই এই এলিমেন্ট আর এই এলিমেন্ট দুইটা মিলেই হচ্ছে এই ভোল্টেজের সমান হবে। ঠিক আছে কি? তাহলে আর সি তে চলে আসবে এইখানে, এদের সাথে প্যারালালে হচ্ছে কে? আর ই স্যার। আর ই। আবার আর ইর সাথে প্যারালালে কি আছে যদি তুমি লোডটা চিন্তা করো, তাহলে এটা হচ্ছে লোড। ঠিক আছে, এই পুরাটার ভোল্টেজ হচ্ছে কত? ভি নট। ঠিক আছে, এখন আমি চাচ্ছি লোড খুলে মেজার করতে, তাহলে আমাকে কি করতে হবে? লোড থেকে যদি এখানে ডিসকানেক্ট করে দাও, তাহলে আমি এই ওপেন ব্রাঞ্চ থেকে আমি দেখবো রেজিস্ট্যান্স কত হয়। তাহলে আমি কি দেখতে পাচ্ছি? আর এর সাথে এরা দুজন প্যারালালে, এর ইন্টারনাল রেজিস্ট্যান্স কত? এই কারেন্ট সোর্স ইনফিনিটি স্যার। এর যদি ইন্টারনাল চিন্তা করি কারেন্ট সোর্সের, তাহলে কত পাচ্ছি? ইনফিনিটি। তাহলে ইনফিনিটি আর আর ই হচ্ছে সিরিজে, আর এর সাথে প্যারালালে কে আছে? আর ই। সো ইনফিনিটি 1/r প্লাস 1/r। না, এটা তো সিরিজে, সিরিজে তো 1/, হবে না, যোগ হবে শুধু। তাহলে হচ্ছে ইনফিনিটি প্যারালাল আর ই, তাহলে আসলে কত পাচ্ছি? আর ই। তার মানে এই সার্কিটে, হ্যাঁ আমি ভেঙে বলছি কারণ হচ্ছে তুমি হয়তো এইভাবে বুঝছো, অনেকে বুঝছে না, তো আমাকে জেনারেল ভাবে বলতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আর নোট এর ভ্যালু কত? সিম্পল আর ই। তাহলে আর নোট প্রাইম এর ভ্যালু কত হবে? আর ই প্যারালাল আর এল, নিউমেরিক্যাল ভ্যালু বের হচ্ছে। তারপরে লোড থাকলে আমার ক্যালকুলেশন করা খুবই ইজি, সেক্ষেত্রে আমার ওই ক্যাপিটাল স্মলার গেইন ওইগুলো আমি ইজিলি বের করতে পারবো, কারণ সবগুলোরই ভ্যালু থাকবে। ঠিক আছে, ওকে। ফাইনাল পরীক্ষায় আমরা চেষ্টা করবো এমন কোনো ম্যাথ দিতে যেগুলিতে লোড অবশ্যই থাকবে। ঠিক আছে স্যার, আমাদের পরীক্ষায় কোশ্চেন একটা থাকবে না? কোশ্চেন একটা থাকবে না, এক দুইটা থাকতে পারে, কারণ হচ্ছে আমি তো তোমাদের পুরো ম্যাথ একটা করতে দিব না, ভেঙে ভেঙে করতে দিব। স্যার। হ্যাঁ স্যার আমরা যেটা স্যার সলভ করলাম স্যার এখানে, মানে আপনার পিডিএফ যে সলভটা আপনি দেখিয়ে দিয়েছিলেন স্যার, ওই স্যার ক্যালকুলেশন গুলো স্যার সার্কিট ভেদে ভ্যারি করবে, তাই না? ক্যালকুলেশন গুলো সার্কিট হিসেবে, ডিফারেন্ট সার্কিটের জন্য ক্যালকুলেশন ডিফারেন্ট হবে। স্যার প্রসিডিউর তো সেম। প্রসিডিউর সেম, তুমি প্যাটার্নটা ফলো করবা, স্টেপ গুলো একই হবে, শুধুমাত্র সার্কিট প্যাটার্ন হিসেবে ভ্যালু বা অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ হলে কিছুতে ক্যালকুলেশন টেকনিক চেঞ্জ হবে। তার মানে স্যার এখান থেকে হচ্ছে মানে সূত্র হিসেবে মনে রাখার মতো কিছু নাই, জাস্ট প্রসিডিউরটা মনে রাখতে হবে, তাই না স্যার? প্রসিডিউরটা হচ্ছে স্টেপ ফলো করার জন্য, কিন্তু সূত্র মনে রাখতে হবে, কারণ তুমি তো জানো না সার্কিট ভোল্টেজ সিরিজ হলে, কারেন্ট সিরিজ হলে তুমি জানো প্রত্যেকটার জন্য ইনপুট আউটপুট রেজিস্ট্যান্সের ফর্মুলা গুলো ডিফারেন্ট। জি স্যার, জি স্যার। ওই 8টা ফর্মুলা তো মনে রাখতে হবে, 8টা না 12টা, কারণ হচ্ছে লোড শো মেজার করতে গেলে কিন্তু আবার তোমাকে ওই ফর্মুলাও মেজার করে করতে হবে। তা আসলে তোটা 12টা ফর্মুলা মনে রাখতে হবে। 12টা ফর্মুলা খুবই ইজি, তুমি বললে এখনই বলা যাবে, কারণ সবগুলির মধ্যে একটা প্যাটার্ন আছে। জি স্যার। ঠিক আছে, তো আজকে মনে হয় টাইম নেই, তা তোমাদের মোটামুটি অ্যান্সার পেয়েছো? জি স্যার মোটামুটি। ঠিক আছে, আমার মনে হয় দেখো, আর প্রবলেম হবে না আশা করি। তো আজকে এটাই বললাম, পোর্টাল দিয়েছিলাম তো অনেক আগে খোলা। স্যার এখনই খোলা স্যার, আমি অ্যাটেন্ডেন্স দেই নাই স্যার এখন আর কি। আচ্ছা দিয়ে দাও, ঠিক আছে, পোর্টাল দিয়ে দাও। আর তাহলে কালকে কিন্তু আমি এটা নিয়ে ডিসকাস করবো না, কালকে তাহলে আমি নতুন টপিক নিয়ে ইয়ে করবো। তোমাদের কার ক্লাস আছে আজকের পরে? জি স্যার। হ্যাঁ, তাহলে তোর ওইটাতেই জয়েন করো, ঠিক আছে? আমাকে টাইম নষ্ট করে লাভ নেই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার।